আমাদের সকলের প্রিয় সোনিক স্টোরিজ আজকের জন্য নিবেদন করছে ছেলেধরা। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একজন বিখ্যাত সাহিত্যিক। তাঁর জন্ম 1894 সালের 12 সেপ্টেম্বর বর্তমান পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার কাঁচরাপাড়া নিকটবর্তী মুরাদিপুর গ্রামে। তিনি নিজের গ্রামে ও অন্য গ্রামের কয়েকটি পাঠশালায় পড়াশোনার পর বনগ্রাম উচ্চ ইংরেজি বিদ্যালয়ে ভর্তি হন। তিনি প্রথমে বিভিন্ন চাকুরি সূত্রে অনেক স্থানে ভ্রমণ করেন। পরবর্তীকালে তিনি শিক্ষকতার পদে আসীন হন। তিনি অসংখ্য ছোট গল্প উপন্যাস লেখেন। তার বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে হল পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, ইছামতি প্রভৃতি। তার বিখ্যাত গল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য হল চাঁদের পাহাড়, মেঘমল্লার, মৌরি ফুল প্রভৃতি। তার ছেলেধরা গল্পটিও বিখ্যাত গল্পগুলির মধ্যে অন্যতম। সামগ্রিক পরিচালনা সৌম্যশ্রী সেনগুপ্ত ও রনিতা দেবনাথ। সূত্রধর রৌনক মুখোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে শীর্ষেন্দু মুখার্জি, অরূপ দাস, আরমান মণ্ডল, প্রীতম মজুমদার, প্রিয়নাথ মুখোপাধ্যায়, দেবাশ্রিতা বসু ভট্টাচার্য, রনিতা দেবনাথ। সম্পাদনা ড্রিম নাইট প্রোডাকশন। আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব আর নোটিফিকেশনের বেল আইকন ক্লিক করে রাখুন আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের গল্প শুরু করা যাক। সবাই মিলে বাসায় ফিরে এলাম। এসেই দেখি ঝুমড়ির মা বাংলোর বারান্দাতে বসে, তার সঙ্গে নাহানপুর গ্রামের কয়েকটি লোক। নাহানপুর সোন নদের ধারে একটা গ্রাম। বেশিরভাগ গোয়ালার বাস এ গ্রামে। সোনের চরে গরু মহিষ চড়িয়ে দুধ, ঘি উৎপাদন করে। ডিহরি থেকে ঘি চালান যায়। এই নাহানপুর গ্রাম থেকেই 3টি ছেলে হারিয়েছে গত 15 দিনের মধ্যে। ভীষণ আতঙ্কের যে সৃষ্টি হয়েছে এই গ্রামের অধিবাসীদের মধ্যে, সেটাকে নিতান্ত অকারণ বলে কি করে? একটা লোক এগিয়ে এসে বলল, কি হলো বাবু? কিছু না, তোমরাও তো খুঁজছিলে। हाँ बाबूजी, हमादेरो कुछू ना। তোমরা কোথায় গিয়েছিলে? ও বহুত দূর, বন জঙ্গলের দিকে। সে সব দিকে আপনারা যেতে পারবেন না, আপনারা চেনেন না সে দিক। পরে ওরা পরামর্শ করতে বসল। আমরা বাঙালি বাবু, লেখাপড়া জানা, আমরা কি পরামর্শ দিই ওদের? 15 দিনের মধ্যে 3টি ছেলে উধাও। এখানে বাস করা দায় হয়ে উঠল। ডিহিরি শহর এখান থেকে অনেক দূর, প্রায় 9 মাইল রাস্তা। সেখানে গিয়ে পুলিশের সাহায্য চাওয়া কি উচিত নয়? আগের লোকটির নাম মন্নু আহির। মন্নু বললে ওই অঞ্চলের হিন্দিতে। বাবু, জঙ্গল পাহাড় অঞ্চলের গা, বেশি লোক থাকে না এই গায়ে, দূরে দূরে গা। এখানে এরকম বিপদ হলে আমরা কি করে বাঁচি বলেন? আপনারা এসেছেন বেড়াতে, মজুমদার সাহেবের কুঠিতে আছেন, তবু কত ভরসা আমাদের। মজুমদার সাহেব বড় লোক, আসেন না আজকাল আর। আগে আগে যখন নতুন কোঠি বানালেন তখন কত আসতেন। ওরা সেদিন চলে গেল যখন, তখন রাত 10টা। বেশ দল বেঁধে মশাল জেলে চলে গেল। সতীশগিরি দলপতিত্বে পরদিন হৈ হৈ করে হারানো ছেলে খুঁজতে বেরোনো গেল। রোটাসগড়ে ওঠাই হতো এবং ঠিক ছিল, কিন্তু একজন মহিষ চড়ানো বৃদ্ধ রাখাল আমাদের বারণ করল। ওখানে কি করতে যাবে বাবুজি? রোটাসগড়ে লোক থাকে না, চৌকিদার একজন আছে, সে সব সময় উপরে থাকে না, নিচে নেমে আসে। ওখানে যাওয়া মিথ্যে। বনের মধ্যে এক স্থানে আমরা সেদিন বাঘের থাবার দাগ পেলাম। মহুয়া গাছের তলায় দিব্যি বড় বাঘের পায়ের থাবার দাগ। আমাদের মধ্যে ধীরেন বলল, ওদের বাঘে নিচ্ছে না তো? যে বাঘের ভয় এ দেশে। তাই বা কি করে সম্ভব? বাঘ গায়ের মধ্যে ঢুকলে সেখানে তো পায়ের দাগ থাকতো। দুপুরে আমরা খেতে এলাম বাসায়।
সোনের চরে বালু হাঁস শিকার করেছিল ধীরেন আজ সকালে আমাদের বেরোনোর আগে। 10 মিনিটের মধ্যে 3টি। খুব মজা করে হাঁসের মাংস খাওয়া যাবে সবাই মিলে। সতীশগিরি খাওয়ার সময় বলল, শিকার করা বর্বরের কাজ, তা জানো? আমরা সবাই চুপ। বাজার থেকে মাংস কিনে খাওনি কখনো? আরে আমি দেখে শুনে তো সে জন্তুকে মারিনি, আমি না কিনলেও অপরে কিনতো। খাওয়া দাওয়ার পর বাইরে একটা গোলমাল উঠল। জন কয়েক লোক এসে হাজির হলো বাংলোর কম্পাউন্ডে ব্যস্ত সমস্তভাবে। সতীশগিরি এগিয়ে এসে বলল, আর কি হয়েছে? কি কি? আবার ছেলে চুরি গিয়েছে আজ। আমরা সবাই অবাক। সতীশগিরি বলল, আজ? কোন গাঁ থেকে? নাহানপুর থেকে 2 মাইল ওদিকে উনাও বলে একটি গাঁ। একটা ছোট ছেলে নিয়ে মা ফিরছিল গাঁয়ের বাইরের মাঠ থেকে। ছোট ছেলেটাকে এক জায়গায় ওর মা রাস্তার পাশে রেখে শাল পাতা ভাঙতে গেছিল। ফিরে এসে দেখে ছেলে নাই। বাঘের পায়ের দাগ? না বাবু। মানুষের? অত ভালো করে সে কি দেখছে? আমরা বাংলো থেকে সন্ধ্যের আগেই বেরিয়েছি। কত জায়গায় খুঁজলাম, কিন্তু কোনো পাত্তা পাওয়া গেল না খোকার। সেই বন বেষ্টিত পাহাড় অঞ্চলে সন্ধ্যার পর বেরোনো কত বিপজ্জনক তা আমরা জানি, কিন্তু তবু ছেলেটিকে খুঁজে এনে মায়ের কোলে দেওয়ার আনন্দ যে কত বড়। যদি পারা যায়, যদি খোকার মায়ের মুখে হাসি ফোটাতে পারি। কিন্তু এদিকে রাত হয়ে আসছে। সেদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করলো হিরু। বিদেশ বিভূই জায়গা, জঙ্গলাবৃত পাহাড় চারিদিকে, বাঘের ভয়ও আছে। বৈশাখ মাসের চড়া রোদে পাহাড় তেতে এমন আগুন হয়ে আছে যে 1 প্রহর রাত্রি পর্যন্ত ঠান্ডা হয় না। বিদেশে বেড়াতে এসে শেষে কি বাঘের পেটে যাব? কথাটা ঠিক। সতীশ মহারাজের কি, তার বাপ নেই, মা নেই, মরে গেলে কাঁদবে না কেউ। আমাদের তো তা নয়, আমাদের সবাই বেঁচে। আজ কদিন হলো আমরা এসেছি এখানে? আজ 13 দিন। আর কদিন থাকা হবে? আর 4-5 দিন। কিন্তু এই হাঙ্গামা না চুকলে তো। সে তো বটেই। ঘরের পয়সা খরচ করে বেড়াতে এসে কি ফ্যাঁসাত। কে জানতো এমনটা হবে? তাহলে কি? সতীশ আমাদের মধ্যে সাধু প্রকৃতির লোক, অনেস্ট, সত্যবাদী, পরোপকারী। ওকে আমরা এই জন্য সতীশ গিরি, কখনো কখনো সতীশ মহারাজ বলেই ডাকতাম, অবশ্যই ব্যঙ্গচ্ছলে। সতীশ মহারাজ বলল, ওর মায়ের কান্না শোনার পরেও তোমরা এ কথা বলতে পারলে? ও মাঝে মাঝে আমাদের বিবেক জাগিয়ে তোলার চেষ্টা করে এইভাবে। সেদিন এক বুড়ি টমেটো নিয়ে যাচ্ছে। আমরা তাকে ডেকে বললাম, এসো টমেটো কিনবো। বুড়ি বাজার দর জানে না বোধ হয়। সে বলল, বাজারে আপনারা কত করে কেনেন বাবুজি? আমরা জানি, 6 পয়সা বাজার দর 1 সের টমেটোর। হিরু বলল, 4 পয়সা দর বাজারে দেবে। বুড়ি দিয়ে গেল, কিন্তু সতীশগিরির তিরস্কারে সে টমেটো আমাদের মুখে ওঠেনি সেদিন। হিরুর নির্বুদ্ধিতা, সে গেল বাহাদুরি করতে তা নিয়ে খাবার সময়। আমরা সবাই খেতে বসেছি। সতীশ মহারাজ গম্ভীরভাবে হেঁকে বলল, টমেটোর অম্বল আমার পাতে দিও না। সবাই অপ্রস্তুত। যেরকম সুরে সে হেঁকে বলল, তারপর সেদিন আর উক্ত তরকারি কারও পাতে পড়ল না। অসম্ভব। যাকে আজ কিন্তু সতীশ মহারাজের কথায় প্রতিবাদ করল ধীরেন। বলল, ঝুমড়ির মা দোর খুলে শুয়েছিল কেন রাত্রিরে? তাই কি? তা না হলে তো ছেলে হারাতো না। সে নির্বোধ ছেলে মানুষ। তাহলে তার এমন হওয়াটাই উচিত। যখন সবাই জানে এ কথা যে গাঁ থেকে বা এ অঞ্চল থেকে ছেলে চুরি যাচ্ছে প্রায়ই। এইবার নিয়ে 4টি ছেলে এভাবে গেল। হ্যাঁ, যখন তা সবাই জানে তখন কি ওর উচিত হয়েছে
রাতে দোর খুলে শোয়া। এই গরমে করেই বা কি? তখন তার যাওয়াই উচিত, আমাদের দোষও তো যায়নি। শোনো শোনো, বাজে বকে লাভ নেই। ছেলে চুরি বা হারানো এই অঞ্চলে আমরা এসে পর্যন্ত শুনছি, এই কথা ঠিক। তবু এইসব দেশে গ্রাম্য লোকে অত সতর্ক হতে শেখেনি। ঘরের ছেলে হারিয়েছে, খোঁজবার চেষ্টা করা যাক। বিশেষ করে ওর মা আমাদেরই ঝি। যে কদিন আমাদের ছুটি বাকি আছে খোঁজো, না পাই কলকাতা যাওয়ার সময় মনে অন্তত আমাদের কোনো ক্ষোভ থাকবে না। এ অজানা বন জঙ্গলের দেশে এর বেশি আমরা আর কি বা। আমাকে সবাই সমর্থন করলো। সতীশ বলল, কাল চলো রোটাস ফোর্টে উঠে দেখা যাক। বড্ড সোজা কথা বললে। রোটাস ফোর্টে ওঠা চারটিখানি কথা নয়। এ গরমে প্রাণ বেরিয়ে যাবে। ওপরে জল নেই। বাঘ সেদিনও বেরিয়েছিল জঙ্গলে। ফেরার পথে সন্ধে হয়ে গেলে ওই বন ভেঙে নিচে নামতে পারবে তো? আমাদের ঘরে বাপ মা আছে সতীশদা। তাছাড়া রোটাস ফোর্টে পাহাড়ের ওপর ছেলে নিয়ে গিয়ে তুলবে কে? আমার তো তা মনে হয় না। আহ, দেখতে দোষ কি? তুমি বলো যদি আমি তোমার সঙ্গে যাব সতীশ। তুমি ভাবতে পারো এরা কষ্টে ভয়ে হয়তো যেতে চাইবে না। চলো কাল সকালে। হিরু ও ধীরে নিজেদের ছোট করতে চায় না। তারা মুখে বলল, আমি যাব। আচ্ছা, যাব। কিন্তু মনে মনে বোধহয় তারা বিরক্ত হলো আমার ও সতীশ মহারাজের ওপর। গ্রামের লোকজন ডাকিয়ে আমরা তাদের বিভিন্ন দলে ভাগ করে দিয়ে এক এক দিকে পাঠালাম। আমরা নিজেরাও বেরিয়ে পড়লাম। নাহানপুরের পথে, ডিহিরি যাওয়ার পথে, সোন নদের ধারে। সব দিকে আমরা বলে দিয়েছি কোনো রকম সন্ধান পেলে যেন বাংলোতে এসে খবর দেওয়া হয়। সেখানে সতীশ মহারাজ স্বয়ং বসে। তাকে কোথাও যেতে দিইনি আমরা। কারো মুখে কোনো রকম সন্ধান পেলে যেন বাংলোয় খবর দেওয়া হয়। সারা দিন কেটে গেল, কেউ কোনো খবর নিয়ে এলো না। কোনো পাত্তাই পাওয়া গেল না হারানো ছেলের। সন্ধ্যার অনেক পরে আমরা পরিশ্রান্ত দেহে বাংলোর বারান্দায় পা দিতে না দিতেই সতীশগিরির দুর্বার চেরা। কাজে আমরা ফাঁকি দিয়েছি কিনা দেখে নেবে সতীশ। আমরা কি ওখানে গিয়েছিলাম, সেখানে গিয়েছিলাম, অমুক জঙ্গলের পথ কি দেখেছি? একটু চা খাবো সারাদিন পরিশ্রমের পথে, তা কৈফিয়ত দিতে দিতেই প্রাণ অতিষ্ঠ হওয়ার উপক্রম হলো। খেয়ে দিয়ে সকাল সকাল শুয়ে পড়া গেল। কাল সকালে আবার নাকি বেরোতে হবে। ধীরেন বলল, চলো পরশু আমরা এখান থেকে সরে পড়ি। আর এই ঝঞ্ঝাট ভালো লাগে না। আরো 2 দিন কেটে গেল, কোনো ছেলেরই পাত্তা পাওয়া গেল না। ঝুমরির মা কেঁদে কেঁদে বেড়ায়, গ্রামের লোকজন এসে ফিরে যায়। আমরা কদিন খোঁজাখুঁজির পর আলগা দিলাম। ক্রমে আরো দিন কেটে গেল। সেদিন আমরা জিনিসপত্র বাঁধা ছাঁধা করে রওনা হয়ে পড়লাম। সিমেন্ট পাহাড়ের গা কেটে পাথর নিয়ে যাচ্ছে ডিহিরিতে। সেই লরিতে আমরা চলেছি। জিনিসপত্র সমেত আমাদের ডিহিরি স্টেশনে পৌঁছে দেওয়ার ভাড়া মাত্র 7 টাকা ধার্য হয়েছে। লরি ছাড়লো রাত 8টার সময়। পাথর বোঝাই করতে দেরি হয়ে গেল। পাহাড় জঙ্গলের পথে পাথর বোঝাই লরি বেশি জোরে চলতে পারছে না। আমরা দিন 20 পরে কলকাতায় ফিরছি। মনের আনন্দে গান গাইতে গাইতে চলেছি। ডিমহা ও বোচাহি পাহাড়ের কাছাকাছি পার্বত্য ক্ষুদ্র নদী পার হতে পাথর বোঝাই লরির খানিকটা সময় লাগলো। হাঁটুখানেক জল নদীতে। ঘন জঙ্গল দুধারে হর্তুকি, মহুয়া ও শাল। কি একটা সুন্দর পাখি কুস্বরে ডাকছে ডিমহা পাহাড়ের ওপরকার বনে। লরি হু হু চলছে। এমন সময় লরিওয়ালা বলে উঠল, ও কে বাবুজি? আমরা লরি ড্রাইভারের পাশেই বসে। তখন 10টা, কোনো দিকে লোকালয় নেই সেখানে। যে দেখি পথ থেকে রাশি 2 দূরে জঙ্গলের মধ্যে এক জায়গায় আগুন জ্বলছে। যেন কেউ আগুন পোয়াচ্ছে কি ভাত রেঁধে খাচ্ছে। আমরাও চেয়ে দেখলাম কে ওখানে। কৌতূহল হলো দেখবার জন্য। লরি থামিয়ে রাস্তার এক পাশে রাখা হলো।
আমি ও সতীশগিরি এগিয়ে গেলাম, আমাদের পেছন পেছন ধীরেন, হিরু ও লরি ড্রাইভার। যখন আধরশি মাত্র দূরে আছে আগুন, তখন আমরা অবাক হয়ে দাঁড়িয়ে গেলাম। হঠাৎ অন্ধকার রাত, সোন নদের ধারের কাশচর দূর থেকে সাদা কাপড় পরা প্রেতের মতো দেখাচ্ছে। ধীরেন বলল, সোনের ধারে যাস না ভাই, ওদিকেই কাশবনে বাঘ থাকে। চলো সিমেন্টের পাহাড়ের ওপর। ওটা সিমেন্টের পাহাড় নয়। সিমেন্ট জিনিসটা বালির সঙ্গে আরো জিনিস মিশিয়ে তৈরি করতে হয়। ওটা বেলে পাথরের পাহাড়, যাকে বলে স্যান্ডস্টোন। আমাদের মনের অবস্থা এখন সতীশগিরির ভূতত্ত্ব বক্তৃতা শোনবার অনুকূল নয়। আমরা আজ আর খুঁজতে রাজি নই, আর খুঁজবই বা কোথায়? বড় সিমেন্টের পাহাড়ের তলায় শাল ছাড়া আর কি কি গাছের বন জঙ্গল। সেদিন সন্ধ্যায় এখানে হায়নার হাসি শোনা গিয়েছিল। সে হাসি গভীর রাতে শুনলে প্রেতের অট্টহাসির মতো শোনায়। শহুরে ছেলে আমরা, আমাদের গায়ে কাঁটা দেয়। পাহাড়ের ওপর কলকাতার কোনো ভদ্রলোকের এক বাংলো আছে, কিন্তু তিনি কোনোদিন আসেন না। তার বাড়ির দরজায় উই ধরেছে, কাঠের ফটকটা ভেঙে ঝুলছে কবজার গায়ে। ভূতের বাড়ি বলেই মনে হয় প্রথমটা। লোকে বলে ভূতও নাকি আছে। মহুয়া ফুলের সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে। বড় বড় মহুয়ার গাছগুলোর তলায় পাতা পুড়িয়ে দিয়েছিল গত চৈত্র মাসে মহুয়া ফুল সংগ্রহ করবার জন্য। পাতা পোড়া ছাইয়ের গন্ধ বাতাসে। ছাইয়ের ওপর আবার পড়ছে শুকনো পাতার রাশ। খসখস করে কি একটা পালিয়ে গেল তার উপর দিয়ে। ধীরেন চমকে উঠে বলল, ও কিরে ভাই? কিছু না, শেয়াল হবে। আমাদের চোখে যা পড়ল তা হলো এই, একটা বড় অগ্নিকুণ্ডর সামনে একজন লোক বসে কি করছে। দূর থেকেই মনে হয় লোকটা দীর্ঘাকার, একটু অসম্ভব ধরনের দীর্ঘাকার। কি একটা নাড়ছে চাড়ছে আগুনের সামনে বসে যেন। সন্ন্যাসী। আমাদের মনে হলো লোকটা নিশ্চয়ই সন্ন্যাসী টন্যাসী হবে, কিন্তু এই জঙ্গলের মধ্যে এই গভীর রাতে, আচ্ছা সন্ন্যাসী তো? বাঘের ভয়ে দিনে মানে এখানে মানুষ আসতে ভয় পাইছে। আমরা এগিয়ে গেলাম আরো। লোকটা বেজায় লম্বা, অগ্নিকুণ্ডের ধারে উবু হয়ে বসে লোকটা কি যেন একটা আগুনের ওপর ধরে নাড়ছে চাড়ছে। বেশ বড় ও কালো মতো কি একটা। কি ওটা? আলো আধারে সে জিনিসটা দেখাচ্ছে যেন একটা কালো কাপড়ের বান্ডিলের মতো। আমাদের সকলের দৃষ্টি সেদিকে। কি জিনিস ওটা? হঠাৎ আমি চমকে উঠলাম। সেই কালো বান্ডিলের মতো জিনিসটা থেকে ছিল একটা ছোট হাত ছুলে পড়ল। সঙ্গে সঙ্গে সতীশ মহারাজ ও ধীরেন একসঙ্গে বলে উঠল, হ্যাঁ রে, ও তো একটা ছোট ছেলে। হ্যাঁ তাই তো। আমরা তখন ভয়ে বিস্ময়ে অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে গেলাম। অদূরে সেই অতি দীর্ঘাকার বিকট দর্শন লোকটাকে রাক্ষসের মতো দেখাচ্ছে। সন্ন্যাসীর সাজি বটে। দীর্ঘ ত্রিপুণ্ডকর কপালে, দীর্ঘ জটাজুট, এতখানি লম্বা দাড়ি পড়েছে বুকের উপর। সামনে অগ্নিকুণ্ডের ওপর একটা ছোট ছেলেকে দু হাতে ধরে ঝলসা পোড়া করছে। বাতাসে মরা পোড়ার বিকট দুর্গন্ধ। আমরা কেউ এগোতে সাহস করলাম না, কারো মুখে কথাটি নেই। এই গভীর রাত্রি, নির্জন পাহাড় জঙ্গল, কোথাও লোকালয় নেই কাছে। সম্মুখে এই নররাক্ষস। কেমন এক প্রকার আতঙ্কে আমরা সবাই মোহগ্রস্ত হয়ে চুপ করে বসে আছি। এক পাও কেউ এগোয় না। লোকটা আমাদের দেখলো কটমট চোখে, তারপর যেন বিরক্ত মুখে সেই আধ ঝলসানো ছেলেটাকে কাঁধে ফেলে নিল আমাদের চোখের সামনে। ঠিক যেমন লোকে গামছা কাঁধে ফেলে সেই ভঙ্গিতে।
তারপর ধীর গম্ভীর পদক্ষেপে অন্ধকারে বনের ওপারে অদৃশ্য হয়ে গেল। সতীশগিরির মুখ দিয়ে শুধু বেরিয়ে এলো একটাই কথা, ছেলে ধরা। অনেক ধন্যবাদ শ্রোতা হিসেবে উপস্থিত থাকার জন্য। আপনাদের কিছু জানানোর থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। লাইক, সাবস্ক্রাইব আর নোটিফিকেশনের বেল আইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।